আহমেদ যেন একটু অভিভূত হয়ে পড়ে, কারণ এতদিন পরে এত কাছাকাছি থাকা এটা যেন একটি বিশেষ মুহূর্ত, যা সে বহু দিনের জন্য স্বপ্ন দেখেছিল। কিছুক্ষণ রোজার কাছ থেকে আহমেদ আবারও দূরত্ব নিয়ে শুয়ে পড়ে। না, এই মেয়ের এত কাছাকাছি থাকা যাবে না। নিজেকে সামলানো বেশ কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। হৃদয়ে জাগ্রত হওয়া আবেগগুলো যেন প্রিয় স্মৃতির মতো ফিরে আসে, আর সেই স্নিগ্ধ আবেশের মধ্যে সে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে রোজার পাশেই। তাদের নিঃশ্বাস একসাথে মিলে যায়, যেন তারা দুজনেই একটি নতুন গল্পের সূচনা করেছে। একটি গল্পের যেখানে প্রতিটি মুহূর্ত বিশেষ, যেখানে তারা আবার একে অপরের জন্য ফিরে এসেছে। বারান্দায় টি টেবিলে গোল হয়ে বসেছে সমস্ত বিচ্ছুরা। রিয়াদ, সৌরভ এবং নাহিদ তিনজন মিলে ফোনের মধ্যে লুডো খেলছে। একটু আগে সত্যি সত্যি কার্ড লুডো এনে খেলা শুরু করেছিল, কিন্তু রিয়াদের অবিরত চিটিং করার ফলে অহনা নিজের ফোনে লুডোর অ্যাপ ডাউনলোড করে তাদেরকে খেলতে দিয়েছে। রিয়াদের মুখটা ঝুলে গেলেও এবার অন্যরা বেশ আনন্দের সাথে খেলছে। এদিকে বেশ মনোযোগ দিয়ে অহনা এবং নুরা সাজগোজ করতে ব্যস্ত। আসলে আজকে তারা সবাই প্ল্যান করেছে, সন্ধ্যাবেলা তারা একসাথে ঘুরতে যাবে। কতদিন হলো কোনো রকম অবসর সময় পায় না। আজ রোজার অনুপস্থিতিতে সবাই এই সুযোগটাই লুফে নিয়েছে। সৌরভ যেহেতু তাদের সাথে আছে, তাই বিষয়টা আরো চমৎকার হবে। অহনা এবং নোরা দুজনেই টপস পরেছে। হাতের ঘড়ি পড়তে পড়তে অহনা বারান্দায় চলে আসলো। হয়েছে হয়েছে, তোদের আর খেলা লাগবে না, অনেকক্ষণ খেলেছিস, চল বেরিয়ে পড়ি। রিয়াদ মুখ কুঁচকে বলল, চুপ কর তুই অহুর বাচ্চা। আজ আমি তোর জন্য জিততে পারছি না। এখন পর্যন্ত এরা দুইজনই 3বার করে ফার্স্ট সেকেন্ড হয়েছে, বাট আমি সবসময় লাস্ট হচ্ছি। আমি একবার জিতবো, তারপর এখান থেকে বের হব। অহনাও বিরক্তিতে মুখ কুঁচকালো। এরপরে নাহিদ এবং সৌরভকে উদ্দেশ্য করে বলল, এই নাই চল। সৌরভ ভাই, আপনি চলুন তো। আজকের মতো একটা দিন, এত সুন্দর একটা সুযোগ পেয়েছি, এভাবে লুডো খেলে সময় নষ্ট করবেন? এইসব লুডো তো ম্যামের আড়ালে ফাঁকি দিয়েও খেলা যাবে, কিন্তু এভাবে ঘোরার আর কোনো সুযোগ পাবেন? চলুন তাড়াতাড়ি। রিয়াদের অসহায় মুখের দিকে তাকিয়ে নাহিদ এবং সৌরভ উঠে গেল। ওদিকে নুরা জুতো পরতে শুরু করে দিয়েছে। সবাই এবার 2 মাস ধরে গ্যারেজে পড়ে থাকা রোজার বড় গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ল। এই গাড়িটা রোজা কয়েক মাস ব্যবহার করার পরে মূলত রিয়াদ, নাহিদ এবং অহনাকে ইউজ করার জন্য দিয়ে দিয়েছে। এদিকে লুডোতে না জিততে পারার দুঃখে ড্রাইভ করছে রিয়াদ। রিয়াদের পাশে চুইংগাম খাচ্ছে সৌরভ। আজ অনেক দিন পর সে ঘুরতে বের হলো। পেছনে নুরা, অহনা এবং নাহিদ বসেছে। নুরা এবার বলে উঠল, ম্যাম যে কেন স্যারের ফ্ল্যাটে গিয়েছে সেটা তো আমরা কেউই জানি না, কিন্তু ভাগ্যিস গিয়েছে, না হলে এরকম একটা সুন্দর অবসর কি আমরা পেতাম? সৌরভ এবার পেছন ঘুরে বলল, তা যা বলেছ, একরকম এত সুন্দর একটা সুবর্ণ সুযোগ আমরা কখনোই পেতাম না। তবে ম্যাম যে কেন স্যারের ফ্ল্যাটে আছে সেটা আমি একটু আন্দাজ করতে পারছি। সবাই এবার উৎফুল্ল তাকালো সৌরভের দিকে। অহনা বলে উঠল, কি আন্দাজ করেছেন সৌরভ ভাই? কি হতে পারে? সৌরভ বলে উঠল, রেস্টুরেন্টে তো আমার কাছে স্যারের ফ্ল্যাটের চাবি নিয়েছেন, আবার ফ্ল্যাটে যাওয়ার আগে ম্যাম আমাকে অনেক বড় একটা লাগেজ দিয়েছিলেন, আর 4-5টা অনেক বড় বড় ব্যাগ দিয়েছিলেন। সেগুলো ভেতরে যে কি আছে সেটা তো আমি জানি না, কিন্তু খুব ভারী ভারী ব্যাগ ছিল ওগুলো। ওগুলো ম্যাম আমাকে দিয়েছিলেন যাতে আমি স্যারের ফ্ল্যাটে কোনো একটা ঘরে লুকিয়ে রাখি। তাই হোস্টেলে ফিরে যাওয়ার অজুহাতে স্যারের ওখান থেকে বেরিয়ে যাওয়ার আগে আমি সমস্ত ব্যাগ লাগেজ স্টোর রুমে রেখে দিয়েছি। এখন তোমরা ধারণা করে নাও ম্যাম কেন ওখানে আছে। নোরা হা হয়ে বলল, ম্যাম লাগেজ কেন নিয়ে গিয়েছে? ম্যাম কি এখানে ঘাঁটি গাড়বে নাকি? নাহিদ এবার মাথা নেড়ে বলল, না না, ওখানে ম্যামের কোনো রকম জামা কাপড় নেই। ওখানে শুধু কিছু রয়েছে, অনেক শক্ত শক্ত কিছু রয়েছে। বাইরে থেকে হাত দিয়ে বুঝতে পেরেছিলাম।
তাদের আলোচনার মাঝেই গাড়িটা পৌঁছে গেল চঞ্চল রিসোর্টে। তারা আজ সন্ধ্যা থেকে এখানে ঘোরাঘুরি করে রাতে ডিনারটা এখান থেকেই করে যাবে বলে ভেবে এসেছে। রোজার ঘুম ভাঙে সন্ধ্যাবেলায়। হালকা আলো ঘরটিতে প্রবাহিত হচ্ছে। চোখ খুলে সে প্রথমে ধীর গতিতে আশেপাশে তাকায়, তারপর আহমেদের দিকে চোখ পড়ে। আহমেদ এখনো তার পাশেই গভীর ঘুমে। তার মুখে একটি শান্তির আবরণ, যেন সমস্ত দিনের ক্লান্তি থেকে মুক্তি পেয়েছে। রোজা কিছুক্ষণ আহমেদের মুখের দিকে তাকিয়ে থাকে। লোকটা বেশ ভালোই দূরত্ব নিয়ে শুয়েছে, আর একটু এগোলেই আহমেদ বিছানা থেকে পড়ে যাবে। রোজা মুচকি হাসলো। তার মনে হয় এই মুহূর্তগুলো যেন একটি অনন্ত সময়। আহমেদের নিঃশ্বাসের ছন্দে একটি অদ্ভুত প্রশান্তি খুঁজে পায়। রোজার মন চায় সেই মুহূর্তটিকে আরো কিছুক্ষণ ধরে রাখতে, কিন্তু সে জানে তার কিছু জরুরি কাজ আছে। সাবধানে উঠে বসে রোজা। আহমেদের দিকে তাকিয়ে কিছুটা সময় কাটায়। তার হৃদয়ে এক বিশেষ অনুভূতি, একটি সম্পর্কের গভীরতা, যে সম্পর্কটা বহুদিনের। তবে সে মনে মনে ভেবে নেয়, এখনই সুযোগ। আহমেদ ঘুমিয়ে রয়েছে, এই সুযোগেই তাকে সব কাজ করে ফেলতে হবে। শেষবারের মতো আহমেদের দিকে তাকিয়ে রোজা ঘর থেকে স্টোররুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আহমেদের ঘুম ভেঙে যায় একদম রাতে, প্রায় 10টার দিকে। আসলে অনেক ধকল গিয়েছে তার উপর। এরকম বেশিক্ষণ ঘুমানোটা একদম স্বাভাবিক, তার উপর আবার প্রেয়সী পাশে রয়েছে। ঘুম তো গভীর হবেই। আহমেদ যখন তার চোখ খোলে তখন সে প্রথমে আশেপাশে হাত দিয়ে বোঝার চেষ্টা করে যে রোজা আছে কিনা, কিন্তু বিছানা সে একদম খালি পায়। ঘরটি এখন শুনশান, রোজা কোথাও নেই। তার পাশে শুয়ে থাকা রোজা যেন একটা অমূল্য স্মৃতি, এখন নিখোঁজ। মনে হয় কিছু একটা মিস করছে সে। চট করে আহমেদ ঘুমের ঘোর থেকে বেরিয়ে আসে, চোখ ঘষতে শুরু করে। আজব ব্যাপার, মেয়েটা কোথায় গেল? আহমেদ বিছানা থেকে নেমে ঘড়ির দিকে তাকালো। এতটা সময় ঘুমিয়েছে দেখে আহমেদের নিজেরই বিরক্ত লাগলো। আর এবার মনে হলো যে রাত হয়ে যাওয়ার কারণে মনে হয় রোজা ফ্ল্যাট থেকে চলে গিয়েছে, কিন্তু তাকে তো একবার বলে যাওয়ার কথা। চিন্তিত মনে ঘুরে দাঁড়াতেই বিছানার পাশে টেবিল রাখা রোজার ফোনটার দিকে চোখ পড়ে তার মানে রোজা এখনো এখানেই আছে। সে এবার চিন্তিত চোখে রোজাকে খুঁজতে শুরু করে। প্রথমে বাথরুম, তারপর রান্নাঘর, বারান্দা, কিন্তু কোথাও রোজার চিহ্ন খুঁজে পায় না। মনে হয় কিছু একটা ঘটেছে। বুকের ভেতর একটা অস্থিরতা কাজ করতে শুরু করে। মেয়েটার দুম করেই উধাও হয়ে যাওয়া। আহমেদ এবার ঘরে এসে বেসিন থেকে মুখ ধুয়ে নেয়। হঠাৎ ঘরের দরজা খুলে ক্লান্ত মুখে রোজা প্রবেশ করে। আহমেদ তোয়ালে দিয়ে মুখ মুছছিল। রোজাকে দেখে চট করে তোয়ালে ফেলে এগিয়ে আসে। কোথায় ছিলে তুমি? একটু হতবাক হয়েই আহমেদ জিজ্ঞাসা করে। রোজার গম্ভীর মুখে তাকিয়ে থাকে। আহমেদ এবার অধৈর্য হয়ে বলে, আমি কিছু জিজ্ঞেস করেছি তো তোমায়, কোথায় ছিলে তুমি? পুরো ফ্ল্যাট খুঁজেও তো কোথাও পেলাম না। রোজা একটা স্নিগ্ধ হাসি দিয়ে ধীরে ধীরে আহমেদের কাছে আসে। তার উপস্থিতি যেন আবারও সবকিছু পূর্ণ করে দেয়। আহমেদ অনুভব করে তার হৃদয়ের কাছে রোজা ফিরে এসেছে, যেন তার সব ভয়ভীতি মুছে দিয়ে। আহমেদ মনে করে রোজা তার প্রশ্নের উত্তর দেবে, কিন্তু আহমেদের ধারণাকে পুরোপুরি ভুল প্রমাণিত করে রোজা গম্ভীর হয়ে বলে, বাদাম ভাজতে গিয়েছিলাম। আহমেদের ভ্রু কুঁচকে গেল। রোজা এবার নিজের হাসি আটকে বলল, আপনি পুরো ফ্ল্যাটে আমাকে খুঁজলেও গেস্ট রুমে খোঁজেননি, তার মানে আপনার গেস্ট রুমের কথা মনে নেই। এই কারণেই আপনার জন্য বাদাম ভাজতে গিয়েছিলাম। এটা খেলে স্মৃতিশক্তি বাড়ে। আহমেদ গম্ভীর হয়ে বলে, তুমি আমার সাথে ফাজলামো করছো রোজা? জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম তুমি চলে গেছো, আর তুমি মজা নিচ্ছ আমার সাথে। রোজাও গম্ভীর হয়ে বলল, মোটেই না। আপনি কি আমার বেআই লাগেন যে ফাজলামো করব? আর এমনিতেও আপনার ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিতে ইচ্ছুক নই। সাইড প্লিজ। বলেই রোজা আহমেদকে কাটিয়ে ওয়াশরুমের দিকে গেল। আহমেদ বিরক্তির সাথে অন্যদিকে মুখ ফিরিয়ে রাখলো। রোজা এবার তোয়ালে দিয়ে ওয়াশরুমে ঢুকতে ঢুকতে বলল, আমি গোসল করে আসছি। বাদাম ভাজতে গিয়ে একদম ঘেমে গিয়েছি, তো গোসল সেরে এসে রাতের রান্না করব।
আহমেদ রোজার কথাকে পাত্তা দেয় না। উত্তর না পেয়ে রোজা এবার দুহাত বুকে গুজে অন্য রকম কণ্ঠে বলল। শুনুন, আহমেদ বিরক্তির সাথেই তাকালো রোজার দিকে। ভাবলো রোজা আবারও উল্টো পাল্টাও কথাই বলবে, কিন্তু রোজা অন্য রকম চোখে আহমেদের দিকে তাকিয়ে বলে উঠল। টিয়ামো তান্তিসিমো সেনজা আলকুনা ফিনজিওনে স্থানতে দেবী দারমেলা। ইতালিয়ান ভাষায় এটা বলেই রোজা ঠাস করে ওয়াশরুমের দরজা লাগিয়ে দিল। আহমেদের মাথা ভন ভন করে ঘুরছে। এটা কোনো ভাষায় কি বলে গেল? এটা কোন ভাষায় কি বলে গেল রোজা? আজ সে ভাষা সম্পর্কে অজ্ঞ বলে রোজা এমন করে মজা নিবে তার সাথে? আহমেদ বিরক্ত হয়ে পড়ল। এই, এটা কি ছিল? কি শুরু করেছো রোজা? এটা কোন ভাষা? কি বললে তুমি? কিছুই তো বুঝতে পারলাম না। রোজা ওয়াশরুম থেকেই জোরে বলে উঠল। গুগলে ট্রান্সলেট করুন। আহমেদ দাঁত খিচে বলল। তোমার বাংলায় বললে কি সমস্যা? ইংলিশে বললেও তো বুঝতাম। রোজাও দাঁত খিচে বলল। আহমেদ ভ্রু কুঁচকে বলল। এমনভাবে বলছে মনে হয় বাসর করার জন্য আহ্বান জানিয়েছে। রোজা এবার ওয়াশরুম থেকেই অবাক হয়ে বলল। সে কি, আপনি নাকি ইতালিয়ান বোঝেন না? বুঝেই যখন গিয়েছেন তখন একদম গুগল ট্রান্সলেট করবেন না, খবরদার। আহমেদ এবার চমকে গেল। তার কৌতূহলী বেশ বেড়ে গেছে। তাকে জানতেই হবে রোজা কি বলেছে। আহমেদ দ্রুত গতিতে নিজের ফোন নিয়ে ওয়াশরুমের কাছে এসে বলে। রোজা লক্ষ্মীটি, প্লিজ আরেকবার বলো, ভুলে গেছি। রোজা বলল। গুগল ট্রান্সলেট করার পর একদম চুপ থাকবেন। আমাকে এই বিষয়ে কিছু বললে আমি এই মুহূর্তে ফ্ল্যাট থেকে বেরিয়ে যাব। আহমেদ রাজি হলে রোজা আর একবার বলে। আহমেদ খুব সূক্ষ্মভাবে টাইপ করে নেয়। কিছুটা বিচলিত হয়েই বিছানায় বসে পড়ে আহমেদ। এরপরে কিছুক্ষণ লেখাটার দিকে তাকিয়ে থেকে ট্রান্সলেট শব্দটাকে প্রেস করে। যতটাই বিরক্তির সাথে ট্রান্সলেট শব্দটাতে প্রেস করেছিল, বাংলায় আসা দুটো লাইন দেখে আহমেদ ঠিক ততটাই থমকে গেল। একবার ওয়াশরুমের দিকে তাকালো, একবার ফোনের দিকে তাকালো। এটা কি সত্যি? 2 মিনিট স্তব্ধ থাকার পর আহমেদ চেঁচিয়ে উঠল। রোজা? কিন্তু এবার আর রোজা কোনো উত্তর দিল না। আহমেদ এবার পিট করে ওয়াশরুমের দিকে তাকিয়ে ফোনে একবার তাকালো। বিড়বিড় করে বলে উঠল। অসভ্য গুগল, তুই আমার সাথেও মজা নিচ্ছিস? আমার দুর্বলতার সুযোগ নিচ্ছিস? যেটা কখনোই সম্ভব না সেটা? নাকি সত্যি সত্যি রোজা এটাই বলেছে? রোজা আয়নার সামনে হেয়ার ড্রায়ার দিয়ে নিজের চুল শুকোচ্ছে, আর এদিকে বিছানায় থমকে বসে রয়েছে আহমেদ। 2 মিনিট আগেই রোজা বাথরুম থেকে বের হয়ে এসেছে, কিন্তু আহমেদ কথা বলতেই ভুলে গিয়েছে। সে শুধুমাত্র অপলক দৃষ্টিতে রোজাকে দেখেই যাচ্ছে। তার এখনো সন্দেহ হচ্ছে রোজা কি সত্যি এই কথাটাই বলেছে, নাকি গুগল তার দুর্বলতার সুযোগ নিয়ে তার সাথে ফাজলামি করলো, নাকি রোজাকে কোনো রকম জিন ধরেছে। চুল শুকিয়ে গেলে রোজা চুল আঁচড়াতে থাকে। আয়না দিয়েই আহমেদকে এরকম স্তব্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখে রোজা বলে ওঠে। আপনাকে বারবার বলেছি এভাবে অসভ্যের মতো আমার দিকে তাকিয়ে থাকবেন না, অস্বস্তি হয় আমার। রোজার এরকম কঠোর কণ্ঠ শুনেও আহমেদের কোনো ভাবান্তর হলো না। সে আর মনে বলে ওঠে। রোজা, তুমি কি সত্যি ওটাই বলেছো? রোজা ব্যঙ্গ করে বলে উঠল। এমনভাবে বলছেন মনে হচ্ছে আমি আপনার ঠোঁটে চুমু খেতে চেয়েছি। আহমেদ বলে উঠল। চুমু খেতে চাওনি দেখেই তো এখনো বেঁচে রয়েছি, নয়তো সঙ্গে সঙ্গেই ইন্নালিল্লাহ হয়ে যেতাম। রোজা এবার আর চোখে একবার আহমেদকে দেখে চিরুনি রেখে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর বাইরে থেকেই জোরে আহমেদকে উদ্দেশ্য করে বলে। তাড়াতাড়ি নিচে আসুন, সব রান্না আগেই করে রেখেছি, এখন শুধুমাত্র ভাত রান্না করাটা বাকি। আহমেদ গালে হাত দিয়ে বসে থাকে। সন্দেহবশত আবারও নিশ্চিত হতে গুগলে ট্রান্সলেট করে সে, কিন্তু এবারও একই জিনিস আসে। স্ক্রিনে স্পষ্ট লেখা রয়েছে, আমি আপনাকে ভালোবাসি। কোনো রকম ভনিতা ছাড়াই আজকের রাতটা আমাকে দিতে হবে। রোজা কবে থেকে এরকম উদ্ভট ভয়ঙ্কর কথাবার্তা বলা শুরু করলো ভেবে পাচ্ছে না আহমেদ। প্রথমত ভালোবাসি বলেছে, সেটা না হয় একটু কষ্ট করে মেনে নেওয়া যায়। এটা শুনে আহমেদ অবশ্যই লুঙ্গি ডান্স দিত,
কিন্তু দ্বিতীয় কথাটা যেন কোনো মতেই মেনে নিতে পারছে না সে। রোজা কথাটা দিয়ে কি ইঙ্গিত করেছে? এখন যদি আহমেদ সরাসরি দ্বিতীয় কথাটার মানে জানতে চায়, তাহলে নিশ্চয়ই রোজা বলে উঠবে, আপনার মতো নির্লজ্জ, বেহায়া, অসভ্য পুরুষ আমি এই জীবনে কখনো দেখিনি। আপনার মন মানসিকতা এত নীচ কবে থেকে হলো? ছি! পরিস্থিতি বুঝতে পেরে আহমেদ ভেবে নিল কথার অর্থটা এমন নাও হতে পারে, হতেও পারে রোজা অন্য কোনো ইঙ্গিতে এই কথাটা বলেছে, তাই আপাতত চুপ করে থাকাই শ্রেয়। চিন্তিত মুখে বারান্দায় গোল হয়ে বসে রয়েছে সবাই। নাহিদ এবং নুরা তো অসহায় মুখে বসে রয়েছে, তাদের তো কিছু করার নেই। এদিকে সৌরভ, রিয়াদ এবং অহনা তিনজনেই রীতিমধ্যে পায়চারি শুরু করে দিয়েছে। কিভাবে কি হলো তারা কোনোভাবেই বুঝতে পারছে না। একের পর এক ধাক্কা সামলাতে গিয়ে তারা ক্লান্ত হয়ে গিয়েছে। একটু আগেই তারা খবর পেয়েছে রোজার আগের বাড়িটাতে আগুন লাগিয়ে দিয়েছে। 4 বছর আগে রোজা তার বাবাকে নিয়ে যে বাড়িতে থাকতো, যে বাড়িটাতে রোজার হাজারো স্মৃতি পড়ে রয়েছে, সেই বাড়িটাই কেউ খুব জঘন্যভাবে পুড়িয়ে দিয়েছে। অহনা এবং রিয়াদের বুঝতে সমস্যা হয় না যে কাজটা কে করেছে। এই খবর পাওয়ার সাথে সাথে তাদের মস্তিষ্কে একটা নামই ঘুরপাক খাচ্ছে। অনেকক্ষণ পায়চারি করার পর অহনা ধূপ করে বসে পড়ল সোফাতে। এরপরে রিয়াদকে উদ্দেশ্য করে বলল, রিয়াদ, কি করবো বলতো? ম্যামকে কি এখনই জানাবো? সৌরভ সাথে সাথে বলে উঠল, না না, এ কাজ করো না। আজকের মতো একটা দিন এভাবে নষ্ট করো না। ম্যাম যেহেতু স্যারের ফ্ল্যাটে গিয়েছে, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো পরিকল্পনা রয়েছে। এভাবে ওনাদের সুন্দর মুহূর্তটাকে নষ্ট করে দেওয়ার কোনো দরকার নেই। অহনা মনে মনে সেটাই ভাবছিল। সৌরভের কথা শুনে সেও তাই মাথা নাড়ালো। ঠিক বলেছো সৌরভ ভাই, আমারও তাই মনে হয়। কিন্তু এরপরে যদি ম্যাম জানতে পারে আমরা সব কিছু রাতে জানার পরেও ম্যামকে জানাইনি, তখন আবার ম্যাম রাগ করবে। এবার রিয়াদ বলে উঠল, করবে তো করবে, সমস্যা কি? এর আগেও তো কতবার বকা খেয়েছি, ওসব ব্যাপার না। কিন্তু এখন সত্যি মনে হয় না জানানোটা ঠিক হবে। কাল ফিরে আসুক, তারপর জানাবো। নুরা এবার একটু মিনমিন করে বলে উঠল, রিয়াদ ভাই, আমরা কি কিছু করতে পারি না? অহনা নুরার দিকে তাকিয়ে বলল, দুঃখজনক বিষয় তো এটাই নুরা, ম্যামের নির্দেশনা না পাওয়া পর্যন্ত বা ম্যামের অনুমতি না নেওয়া পর্যন্ত আমরা কোনো কাজই করতে পারবো না। ম্যাম যদিও কিছু বলবে না, কিন্তু আমাদের নিজেদেরই ম্যামের অনুপস্থিতিতে কোনো কিছু করার সাহস নেই। যদি একটু এদিক থেকে ওদিক হয়ে কোনো গণ্ডগোল হয়ে যায়, তখন সমস্ত কিছু ম্যামকেই হ্যান্ডেল করতে হবে। রিয়াদ এবার অসহায় কণ্ঠে বলে উঠল, ম্যাম ঠিকই বলতো, আমরা ম্যামের অনুপস্থিতিতে একদম দুর্বল। কিছু করার মতো সাহস বা ক্ষমতা কিছুই নেই আমাদের। নাহিদ শক্ত কণ্ঠে বলে উঠল, এটা কি ম্যামের দোষ নাকি? ম্যাম তো আমাদের সব সময় এই জন্য বেশি করে কাজ করতে বলে, যাতে আমরা দক্ষ হয়ে উঠি, যাতে ওনার অনুপস্থিতিতে আমরা কাজ করতে পারি। কিন্তু আমরাই তো কোনো কাজ শিখি না। ম্যামের কথা মতো যদি সব সময় চলতাম, ম্যামের কাজগুলো যদি ভালো করে অনুসরণ করতাম, তাহলে আমরাও পারতাম, আর ম্যামও খুব খুশি হতো। সৌরভ এবার মিনমিন করে বলে উঠল, আচ্ছা, আপনারা তো পারেন একটু রিস্ক নিয়ে কাজটা করতে, আমরা কি কিছুই করতে পারি না? ম্যাম নেই তো কি হয়েছে, আমরা তো ওই স্পট থেকে একটু ঘুরে আসতে পারি। ম্যামের ওই বাড়িটাতে গিয়ে একটু হলেও তো ইনভেস্টিগেশন করতে পারি। আর কাজটা করেছে সেটাও তো আমরা আগে থেকেই জানা। অহনা এবার চকিত চোখে তাকালো সৌরভের দিকে। কিছু একটা ভেবে রিয়াদকে উদ্দেশ্য করে বলে উঠল, সৌরভ ভাই কিন্তু ভুল কিছু বলেনি রিয়াদ। আমরা একটা কাজ করি, চল ম্যামের ওই আগের বাসাটা থেকে একটু ঘুরে আসি। আর তাছাড়া যদি আমরা এখন না যাই, তখন ওই টাকলা এসে আবার ম্যামকে কল করে সব বলে দেবে। তার থেকে বরং আমরা যাই, তাহলে পুলিশরা দেখবে যে অন্তত আমরা গিয়েছি। সবাই এবার সহমত প্রকাশ করলো। রিয়াদ আর দেরি না করে গাড়ি বের করতে বেরিয়ে যায়। বাকিরা সবাই ফর্মাল গেট আপ নিতে থাকে।
রোজার আসলে কি হয়েছে সেটা কোনোভাবেই বুঝতে পারছে না আহমেদ। রাতেও সে অনেক রাজকীয় সব খাবার পেয়েছে। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে রোজা আবার আরেক কাহিনী করেছে।